সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইরানে বড়সড় হামলা করবে ইসরায়েল, সমর্থন দেবেন ট্রাম্প। গাজার বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের উপর জোর দিল মিশর ও জর্ডান। শনিবার সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে না হামাস। ট্রাম্পের হুমকির মধ্যেই অস্ত্র ভান্ডার বাড়ানোর নির্দেশ খামেনির। ভারতে গুরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি, সরকারকে আল্টিমেটাম। কর্মীর জানাজা পড়ালেন কোম্পানির বিলিয়নিয়ার মালিক, কাঁধে নিলেন কফিন। ইউক্রেনের নেটো সদস্যপদ আসা অবাস্তব, বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইরানে বড়সড় হামলা করবে ইসরায়েল, সমর্থন দেবেন ট্রাম্প। ইসরায়েল এবছর ইরানের পরমাণু স্থাপনায় বড় ধরনের হামলা করার পরিকল্পনা করছে। তেহরানের সাম্প্রতিক ক্ষতির পর ইসরায়েল তাদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শেষ মাসে একটি গোয়েন্দা বিশ্লেষণে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুরুর দিনগুলোতেও একই ধরনের বিশ্লেষণ করেছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন দুই কর্মকর্তার মতে ওই বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল মনে করে বাইডেনের চেয়ে প্রেসিডেন্ট আর ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলায় যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই হামলায় ইরানকে সমর্থন দিতে পারেন। এদিকে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে এ ভয় ইসরায়েলের রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের সাহায্য ও অস্ত্রের সহায়তা চায় তারা। তবে সময় ফুরিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কাছে সময় মতো সহযোগিতা পাবে না বলে মনে করছে ইসরায়েল। গাজার বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের উপর জোর দিল মিশর ও জর্ডান। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বুধবার গাজার বিষয়ে তাদের দেশের ঐক্যবদ্ধ অবস্থানের উপর জোর দিয়েছেন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এই ঘোষণা এলো। মিশরীয় প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে মিশর ও জর্ডানের ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করেছেন, যাতে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত করা না হয়। জর্ডানের রাজকীয় আদালতের আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে তাদের একীভূত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। উভয় বিবৃতিতে ট্রাম্পের সঙ্গে ন্যায়সঙ্গত স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে সহযোগিতার কথাও বলা হয়েছে। আরব নিউজে জানিয়েছে, মিশর ও জর্ডান গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর আরব প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছে, যেখানে গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের কথা বলা হয়েছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি এই দুই দেশ ফিলিস্তিনিদের গ্রহণ না করে তবে তিনি তাদের জন্য বরাদ্দকৃত সহায়তা বন্ধ করতে পারেন। মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রাজা আবদুল্লাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে আমাদের অবস্থান অবিচল। এটি আরব বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান। মিশর ঘোষণা করেছে, চলতি মাসে আরব দেশগুলো একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবে এবং গাজার পুনর্গঠনের জন্য এমন একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে যা ফিলিস্তিনিদেরও নিজ ভূমিতে টিকিয়ে রাখবে। মিশর ও জর্ডান উভয় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং তারা বৈদেশিক সহায়তার পর ব্যাপকভাবে নির্ভরশীল। আমেরিকা তাদের অন্যতম প্রধান দাতা দেশ। শনিবার সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে না হামাস। হামাস আগে থেকে নির্ধারিত জিম্মি চুক্তির সময়সূচি বাস্তবায়নে প্রতিশ্রুত রয়েছে বলে জানিয়েছেন সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সিনিয়র মুখপাত্র সামি আবু জুহরি। বুধবার 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় আল জাজিরার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর জেরুজালেম পোস্টের। আবু জুহরি বলেন, হামাস প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে পূর্ববর্তী চুক্তি অনুযায়ী জিম্মি মুক্তির সময়সূচি বাস্তবায়ন করতে। তবে শনিবারে তারা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে না। আবু জুহরির এই মন্তব্য সম্ভবত হামাসের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার সম্ভাবনা নিয়ে আল জাজিরার কাছে একটি বড় বক্তব্যের অংশ ছিল। এদিকে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ সতর্ক করে বলেছেন, যদি হামাস শনিবারের মধ্যে ইসরায়েলি জিম্মি মুক্তি না দেয় তবে পরিস্থিতি অবর্ণনীয়ভাবে খারাপ হবে। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যতদূর আমার মনে পড়ে যদি শনিবার দুপুর 12টার মধ্যে সব জিম্মিকে ফিরিয়ে না দেওয়া হয় তাহলে এটাই উপযুক্ত সময়। আমি বলবো এই যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাক। মার্কিন প্রেসিডেন্ট বলেন, জিম্মিদের কয়েকজনের পরিবর্তে একসাথে সবার মুক্তি চাই। আমরা তাদের সবাইকে ফিরে পেতে চাই। ট্রাম্পের হুমকির মধ্যেই অস্ত্র ভান্ডার বাড়ানোর নির্দেশ খামেনির।
তেহরান নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে না চাইলে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার 12 ফেব্রুয়ারি রাজধানী তেহরানে এক প্রতিরক্ষা মেলা পরিদর্শনে যান আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তিনি বলেন, অগ্রগতি থামানো যাবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, আমাদের এখানে সন্তুষ্ট থাকা উচিত হবে না। ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত আনবে সেটা একটা নির্দিষ্ট সীমা আগে নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরো সামনে এগোতে হবে, উন্নতি অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবাই জানে, এটা নিয়ে আমাদের শত্রুরা খুব ভীত। আমাদের দেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত সামরিক শক্তি বাড়াতে নিজেদের ক্ষেপণাস্ত্র সংখ্যা বাড়ানোর বিষয়টি আছে বলেও জানান খামেনি। ইরান বরাবরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে আখ্যা দিচ্ছে, যদিও পশ্চিমারা এটিকে মধ্যপ্রাচ্যের জন্য অস্থিরতা তৈরির মাধ্যম হিসেবে মনে করে আসছে। এদিকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ইরানের দক্ষিণাঞ্চলে একটি সমাবেশে কথা বলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এই সময় ট্রাম্পের বক্তব্যের করা সমালোচনা করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় বিশ্বাসী হয় তাহলে এ ধরনের আগ্রাসী কথাবার্তা বলতেন না ট্রাম্প। আলোচনার কথা বলে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন পেজিশকিয়ান। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, কোন হুমকির মুখে পিছু হটবে না তেহরান। গেল সোমবার মার্কিন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটো উপায় আছে, আর তা হলো বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেওয়া যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে। ট্রাম্প আরো বলেন, তিনি চান বোমা মেরে নয়, বরং এমন সমঝোতায় আসে যাতে ইরানের ক্ষতি না হয়। ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি, সরকারকে আলটিমেটাম। গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি জানিয়েছেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। মোদী সরকারকে আলটিমেটামও দিয়েছেন তিনি। আগামী 17 মার্চ অর্থাৎ 33 দিনের মধ্যে সরকার যদি এই ঘোষণা না করে তাহলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হিন্দু সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করা হোক। এই দাবিকে বিশেষ আমলে নেয়নি কেন্দ্রীয় সরকার, যার জেরে ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন শঙ্করাচার্য। তিনি বলেন, আগামী 17 মার্চ পর্যন্ত কেন্দ্রকে সময় দিলাম, এর মধ্যে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করতে হবে। তা যদি না করা হয় তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত গো প্রতিষ্ঠার নির্ণায়ক দিবস আয়োজন করা হবে, আর সেখান থেকে দাবিতে আমরা আন্দোলনে নামব। পরবর্তী রণকৌশল এখান থেকেই ঠিক করা হবে। শঙ্করাচার্যর কথায় শাস্ত্রে উল্লেখ আছে যে একটি গরুর শরীরে 33 কোটি দেবদেবী বাস করেন। আমরা গত 1.5 বছর ধরে গরুকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করার জন্য আন্দোলন চালিয়ে আসছি। তিনি জোর দিয়ে বলেন যে সরকারের উচিত গরুকে পশু হিসেবে শ্রেণীবদ্ধ না করে রাষ্ট্রমাতা হিসেবে স্বীকৃতি দেওয়া। 2023 সালের 20 নভেম্বর গোপালমণির নামক ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল গোক্রান্তি মঞ্চ, যেখানে শঙ্করাচার্য পীঠের সমর্থনে শুরু হয় আন্দোলন। ইতোমধ্যে ইস্যুতে 3টি গো সংসদ আয়োজিত করেছে। 2024 সালে গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত ইস্যুতে পদযাত্রাও করেন একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা, যদিও সরকারের তরফে এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। কর্মীর জানাজা পড়লেন কোম্পানির বিলিয়নিয়ার মালিক, কাঁধে নিলেন কফিন। পৃথিবীর অনেক কোম্পানি আছে যাদের মালিকের সঙ্গে কর্মী অথবা শ্রমিকের বিন্দু পরিমাণ সম্পর্কও থাকে না, এমনকি একই অফিসে কাজ করা কর্মীকেও চেনেন না তারা। তবে ভারতীয় বংশোদ্ভূত আরব আমিরাতের বিলিয়নিয়ার ধনকুবের ও লুলু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ আলী এম.এ তার অফিসের এক সাধারণ কর্মীর জানাজার নামাজ নিজে পড়িয়েছেন, সঙ্গে তার কফিনও বহন করেছেন। শিহাবুদ্দিন নামের এই কর্মী রিটেল কোম্পানিটিতে দীর্ঘ প্রায় 18 বছর ধরে কাজ করেছেন। তিনি অফিসের কাজ করার সময় হার্ট অ্যাটাক করে মারা যান। শিহাবুদ্দিনের পরিবারের সঙ্গে লুলু গ্রুপের প্রতিষ্ঠাতার সম্পর্ক রয়েছে। তার বাবাও এখানে কাজ করছেন, এছাড়া তার ভাইও এখানে কাজ করছেন। তবে শিহাবুদ্দিনের পরিবারের সঙ্গে সম্পর্ক আছে বলেই যে ইউসুফ আলী এম.এ তার জানাজা পড়িয়েছেন এমনটি নয়। নাম প্রকাশ না করা শর্তে কোম্পানিটির এক কর্মী বলেছেন, লুলু গ্রুপের প্রতিষ্ঠাতা তার কোম্পানির যে কোনো কর্মীর মৃত্যুর জানাজায় উপস্থিত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। এমনকি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে মৃত কর্মীর বাড়িতে যান তিনি। এই কর্মী জানিয়েছেন, ইউসুফ আলী তাদের কোম্পানির মালিক এবং ধনকুবের হলো তারা সবাই তাকে ভালোবেসে ইউসুফ ভাই নামে ডাকেন। সিনিয়র জুনিয়র কাউকে আলাদা চোখে দেখেন না তিনি, এ কারণে সবাই তাকে ভাই হিসেবে সম্বোধন করেন। তিনি বলেছেন, এর কারণে ইউসুফ ভাই সব কর্মীকে পরিবারের সদস্যদের মতো ভালোবাসেন, তাদের সঙ্গে পরিবারের সদস্যদের মতো কথা বলেন তিনি। তিনি আরো বলেন, যদি তিনি শহরে থাকেন তাহলে যে কোনো কর্মীর মৃত্যুর সময় পাশে থাকার চেষ্টা করেন। তার জানাজা পড়ানোর ভিডিও ভাইরাল হলেও এটি সাধারণ একটি বিষয়। যদি তিনি ভারতে থাকেন এবং তার কোনো কর্মীর মৃত্যু হয় তাহলে সেখানে ছুটে যান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এটি তার একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য।
লুলু গ্রুপের ইউসুফ আলী আরব আমিরাতের সবচেয়ে ধনী ভারতীয় ব্যক্তিত্ব। 2025 সালে 11 ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ $6.9 বিলিয়ন। তিনি বিশ্বের 460তম ধনী ব্যক্তি। ইউক্রেনের নেটো সদস্যপদ আশা অবাস্তব, বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেনের জন্য নেটো সদস্যপদ অবাস্তব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি আরো বলেছেন, রাশিয়ার দখল করা সব অঞ্চল ফিরে পাওয়ার আশা ত্যাগ করে ইউক্রেনের উচিত একটি শান্তি চুক্তির জন্য প্রস্তুত হওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের প্রতিনিধি হিসেবে প্রথম নেটো সফরে গিয়ে হেগসেথ এমন বক্তব্য দেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, হেগসেথের এই মন্তব্য ইউক্রেন সংকটে মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনকে কতটা সামরিক ও আর্থিক সহায়তা দেওয়া হবে তা জানতে আগ্রহী ছিলেন নেটো জোটের সদস্যরা, কিন্তু হেগসেথের বক্তব্যে স্পষ্ট হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষার দায়িত্ব এখন প্রধানত ইউরোপের কাঁধে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। হেগসেথ বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় অন্যান্য দেশের সেনাদের সমন্বয়ে একটি শান্তিরক্ষা বাহিনী গঠন করা যেতে পারে, তবে তাতে মার্কিন সেনা থাকবে না। তিনি জোর দিয়ে বলেছেন, এই বাহিনী নেটোর আর্টিকেল 5 এর আওতায় পড়বে না, যা নেটো সদস্যদের আক্রান্ত হলে সহায়তার বাধ্যবাধকতা তৈরি করে। হেগসেথের এই বক্তব্য ইউক্রেনের জন্য কঠিন বার্তা বয়ে এনেছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে না যে ইউক্রেনের নেটো সদস্যপদ একটি শান্তি চুক্তির মাধ্যমে অর্জনযোগ্য। তার মতে, ইউক্রেনের পশ্চিমা মিত্রদের উচিত 2014 সালের আগে সীমানা ফিরে পাওয়ার অলীক আশা ত্যাগ করা। উল্লেখ্য, 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে এবং পূর্ব ইউক্রেনের অংশবিশেষ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। হেগসেথের এই মন্তব্য মিউনিখের নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের মধ্যে আলোচনাকে জটিল করে তুলতে পারে। হেগসেথ ইউরোপীয় দেশগুলোর উপরও চাপ বাড়িয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে ভবিষ্যতে সামরিক ও অন্যান্য সহায়তার বড় অংশ ইউরোপকেই দিতে হবে। বর্তমানে ইউক্রেনের প্রতিরক্ষা চাহিদার 30% পূরণ করে যুক্তরাষ্ট্র এবং 30% পূরণ করে থাকে ইউরোপ। বাকি অংশ ইউক্রেন নিজেই উৎপাদন করে। তিনি আরো বলেন, নেটো সদস্যগুলোর উচিত তাদের প্রতিরক্ষা বাজেটে জিডিপির 5% পর্যন্ত বাড়ানো, তবে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে এই লক্ষ্য পূরণ করে না। হেগসেথের এই বক্তব্য এমন এক সময় এলো যখন রাশিয়ার আগ্রাসন শুরুর 3য় বার্ষিকী আসন্ন। মার্কিন মিত্রদের আশঙ্কা, ইউক্রেনের সীমানায় পুতিন থামবেন না, বরং এই যুদ্ধ ইউরোপের নিরাপত্তার জন্য একটি অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে। আবার ট্রাম্প প্রশাসনের নতুন নীতি ইউক্রেন সংকটে কি ধরনের প্রভাব ফেলে তা এখন দেখার বিষয়। তবে হেগসেথের বক্তব্য স্পষ্ট, ইউক্রেনের পশ্চিমা মিত্রদের এখনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।